সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিপজলকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ এই সালমান শাহ মামলার বিষয়ে। লজ্জা থাকতো তাহলে এটা করতো না। এদিকে সালমান শাহ মামলায় আজ রাতে গ্রেপ্তার হয়েছে ডিপজল এবং শাবনূর। সালমান শাহ মামলা নিয়ে ডন রিমান্ডে অসংখ্য তথ্য স্বীকার করেছে। এই মুহূর্তে সালমান শাহ মামলার নতুন মোড় নিয়েছে আদালতে। চিত্রনায়ক সালমান শাহকে হত্যায় খলনায়ক আশরাফুল হক ডনের সঙ্গে 12 লাখ টাকায় চুক্তি করেছিলেন সামিরা হক ও আজিজ মোহাম্মদ ভাই। এমনটাই দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। শুধু সালমান শাহকে হত্যা নয়, ভাই বিল্টুকে অপহরণের পরিকল্পনার অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। সালমান শাহের ঘটনায় এবার ফেঁসে গেলেন শাবনূর এবং ডিপজল। সালমান শাহর মৃত্যু 30 বছর হতে যাচ্ছে, কিন্তু আসলে সালমান শাহ স্বেচ্ছায় অপমৃত্যু পথ বেছে নিয়েছিলেন নাকি তাকে কেউ শেষ করে দিয়েছিল, তা নিয়ে ধোঁয়াশা যেন কিছুতেই কাটছে না। এরই মাঝে অভিযোগ উঠেছে পোস্টমর্টেমের আগেও জীবিত ছিলেন সালমান শাহ। কিন্তু একটি মহল সালমান শাহর ময়না তদন্তকারী ডোম রমেশ ও 2 চিকিৎসককে বড় অঙ্কের অর্থ ঘুষ দেয় পোস্টমর্টেম রিপোর্ট বিকৃত করার জন্য। সালমান শাহর মৃত মুখটা এখনো চোখে ভাসে। এখানের মধ্যে হাতটা রেখেছে, একদম হার্ট যে জায়গায় থাকে সেখানে হাতটা রেখে বললাম, সালমান শাহ তুমি কাজটা ভালো করোনি। চিত্রনায়ক সালমান শাহ মামলায় এবার নতুন মোড় নিয়েছে। ডন গ্রেপ্তার হওয়ার পর তার জবানবন্দিতে সরাসরি ডিপজল ফেঁসে যায় এবং আজ রাতে ডিপজল গ্রেপ্তার হয়। দর্শক শ্রোতা, আপনারা জানেন সালমান শাহ মামলা নিয়ে এই মুহূর্তে নতুন অনেক রহস্য সবার কাছে ছড়িয়েছে। অসংখ্য আসামির নামও ডন তার জবানবন্দিতে বলে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে ডিপজলের অবস্থা এবং শাবনূরও কিন্তু এই ঘটনার সাথে সরাসরি জড়িত হয়। সবকিছুই দেখাবো এই সালমান শাহর বিষয়ে এবং এই ঘটনার পিছনে আরো যে অসংখ্য মাস্টারমাইন্ড রয়েছে সেইগুলোও উন্মোচন করব। আসুন আমরা কথা বাড়াচ্ছি না দর্শক শ্রোতা, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। সালমান শাহর মৃত্যু 30 বছর হতে যাচ্ছে, কিন্তু আসলে সালমান শাহ স্বেচ্ছায় অপমৃত্যু পথ বেছে নিয়েছিলেন নাকি তাকে কেউ শেষ করে দিয়েছিল, তা নিয়ে ধোঁয়াশা যেন কিছুতেই কাটছে না। এরই মাঝে অভিযোগ উঠেছে পোস্টমর্টেমের আগেও জীবিত ছিলেন সালমান শাহ। কিন্তু একটি মহল সালমান শাহর ময়না তদন্তকারী ডোম রমেশ ও 2 চিকিৎসককে বড় অঙ্কের অর্থ ঘুষ দেয় পোস্টমর্টেম রিপোর্ট বিকৃত করার জন্য। তবে কি সালমান শাহ নিহতের সমস্ত রহস্য জানেন ডোম রমেশ ও 2 চিকিৎসক? বর্তমান কোথায় আছে সেই চিকিৎসকেরা? কারা ডাক্তারদের ঘুষ দিয়েছিল সালমান শাহর ময়না তদন্ত রিপোর্টে মিথ্যা প্রতিবেদন তৈরি করতে? এসব এক্সক্লুসিভ বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। আপনি যদি একজন সালমান শাহ ভক্ত হয়ে থাকেন তবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার জন্য। বিস্তারিত জানতে 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চিত্রনায়ক সালমান শাহ 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার নিউ ইস্কাটনের একটি ফ্ল্যাটে মারা যান বলে দাবি করা হয়। মৃত্যুর পর তার মরদেহের প্রথম ময়না তদন্ত করা হয় ঢাকা মেডিকেল কলেজে। এই ময়না তদন্তের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডাক্তার তেজেন্দ্র চন্দ্র দাস। 1996 সালে করা প্রথম ময়না তদন্তের প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে অপমৃত্যু বলে মত দেওয়া হয়েছিল। তবে সালমান শাহর পরিবারের পক্ষ থেকে প্রথম ময়না তদন্ত নিয়ে আপত্তি ওঠে। পরবর্তীতে আদালতের নির্দেশে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে দ্বিতীয় দফা পরীক্ষা করা হয়। 1996 সালের 22 সেপ্টেম্বর দ্বিতীয় ময়না তদন্তের প্রতিবেদন তৈরি করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার নার্গিস আরা চৌধুরী। কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ায় সালমান শাহর মৃত্যুর কারণ তখন উদ্ঘাটন করা যায়নি। জানা গেছে ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গেও বেঁচে ছিলেন চিত্রনায়ক সালমান শাহ, কিন্তু পরিচালক আজিজ মোহাম্মদ ভাই এবং তার পালা গুন্ডারা ডাক্তার তেজেন্দ্র চন্দ্র দাসকে অস্ত্রের মুখে বাধ্য করেন মিথ্যা রিপোর্ট দিতে। সম্প্রতি এমনই দাবি করেছেন নায়কের মা নীলা চৌধুরী। বর্তমান ডোম রমেশ এখনও ঢামেকে চাকরি করছেন, কিন্তু খুলনার চিকিৎসক ডাক্তার তেজেন্দ্র চন্দ্র দাস অনেক আগেই রিটায়ার্ড করেছেন। তাকে খুঁজে বের করার দাবিও তুলেছেন অনেকেই। এদিকে ডোম রমেশ বিভিন্ন সময় বিভিন্ন দাবি করেছেন। কখনো বলেছেন এত আগের ঘটনা তার মনে নেই, আবার কখনো তিনি দাবি করেন নিজ হাতে প্রিয় নায়কের ময়না তদন্ত করতে হয়েছে, এটি আমি মানতে পারি না। মানে ডোম রমেশের কথাবার্তার কোনো আগাগোড়া নেই। এই রমেশের বিরুদ্ধে অবশ্য অভিযোগের অন্ত নেই। চলুন রমেশের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে জেনে আসি।
প্রতিদিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে অস্বাভাবিক মৃত্যুর পর মরদেহ আসে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। আইন অনুযায়ী ময়নাতদন্ত একটি সরকারি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কোনো প্রকার অর্থ আদায়ের সুযোগ নেই। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত চলে প্যাকেজ সিস্টেমে, যেখানে রয়েছে মরদেহে গোসল করানো, কাফন, কফিন ও পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস। আর এই সার্ভিসের মূল্য শুরু হয় 20,000 টাকা থেকে। দর কষাকষি করে এই প্যাকেজ 15-16 হাজার টাকায় দফা রফা হয়। অভিযোগ রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গকে ঘিরে গড়ে উঠেছে 3 সদস্যের সিন্ডিকেট, যার নেপথ্যে রয়েছে ডোম রমেশ। যদিও বর্তমান ইসলাম ধর্ম গ্রহণ করে সেকান্দার নাম গ্রহণ করেছেন। এই সেই সালমান শাহর ময়না তদন্তকারী ডোম রমেশ ওরফে সেকান্দার আলী, যে মানুষের মরদেহ নিয়ে ব্যবসা করতে ধর্মকে করেছে পুঁজি। ধর্মান্তরিত এই মনুষ্যত্বহীন কীট ধর্মকে ব্যবহার করেছে মানুষের মরদেহ নিয়ে ব্যবসা করতে। এর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করি, কারণ সালমান শাহ নিহতের সমস্ত আলামত আড়াল করার পেছনের নেপথ্য ভূমিকায় রয়েছে তিনি। তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হোক। জানা যায় এই রমেশ ওরফে সিকান্দার, যিনি একসময় মর্গেরই ইনচার্জ ছিলেন, সরকারি চাকুরি বিধি অনুযায়ী 32 বছরের চাকুরি শেষ করলেও নিজের আধিপত্য ধরে রাখতে ছাড়েননি মর্গের রাজত্ব। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সরকারি নিয়োগপ্রাপ্ত হয়ে কাজ করেন সেকান্দারের আপন ভাই বাবুল ও রামু। এর মধ্যে বাবুল হাসপাতালের অফিস সহকারী হলেও তিনি বেশিরভাগ সময় বসে থাকেন মেডিকেলের মর্গে। মর্গের এই সিন্ডিকেটের নারী পুরুষসহ বহিরাগত আরও অন্তত 7-8 জন সদস্য রয়েছে, যারা সহযোগিতার নামে ভুক্তভোগী স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নেন। একদিকে আপনজনের মৃত্যু শোক, অন্যদিকে মর্গে এলে আর্থিক চাপ, এ যেন দিশেহারা অবস্থা স্বজনদের। তবে ময়নাতদন্তের জন্য কোনো টাকা নেওয়ার সুযোগ নেই জানিয়ে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মমতাজ আরা বলেছেন, সালমান শাহের ঘটনায় এবার ফেঁসে গেলেন শাবনূর এবং ডিপজল। শাবনূর অবশ্যই জানি, অবশ্যই দায়ী, কারণ তুমি কোনটা করবে এটা আপনার সামিরা আমাদের শিল্পীদের কিন্তু দর্শক, রহস্যের প্যান্ডোরার বক্স একবার খুললে সেখান থেকে এমন সব সত্য বেরিয়ে আসে যা মানুষের কল্পনার সীমানাকেও হার মানায়। গত 29 বছর ধরে আমরা একটি নির্দিষ্ট গল্প শুনে এসেছি, কিন্তু ডন আইনের জালে আটকে যাবার পর সেই পুরনো গল্পের ভিত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। আর এবার সেই ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আসছে বাংলাদেশের চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় 2 মহারথীর নাম। একজন হলেন 90-এর দশকের স্কিন কাঁপানো রোমান্টিক আইকন চিত্রনায়িকা শাবনূর, আর অন্যজন হলেন এফডিসির অঘোষিত গডফাদার এবং প্রভাবশালী প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, যেই শাবনূর সালমান জুটি দেখে এদেশের কোটি কোটি তরুণ তরুণী প্রেমের স্বপ্ন বুনত, আজ সেই জুটির রসায়নের মাঝেই খোঁজা হচ্ছে সেই ভয়ঙ্কর পরিণতির উৎস। অন্যদিকে যে ডিপজলকে আমরা সিনেমার পর্দায় প্রতাপশালী চরিত্রে দেখেছি, বাস্তব জীবনেও কি তিনি কোনো অন্ধকার জগতের নাটের গুরু ছিলেন? আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণে আমরা ডিকোড করব কিভাবে পর্দার রোমান্স এবং এফডিসির পাওয়ার পলিটিক্স মিলেমিশে একাকার হয়ে তিলে তিলে শেষ করে দিয়েছিল সেই স্বপ্নের নায়ককে। এফডিসিতে কেউ আসতেছে না কেন, এই প্রশ্নের উত্তর পেলেই সব পাওয়া যাবে। কারণ এফডিসি নিরাপদ না, বিভিন্ন কারণ আছে। এটা ফিল্মি সিন্ডিকেট অনেক জড়িত আছে। আমার এই মামলায় আরো অনেকের নাম এসে যাবে, অটোমেটিক্যালি এসে যাবে, কারণও বুঝাই দেওয়া যাবে কেন। এখানে আমার সালমান শাহর প্রথম দর্শক, শুরুতেই আসুন শাবনূরের অধ্যায়টি একটু সাইকোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে ময়নাতদন্ত করা যাক। তোমরা সবাই অনেক ভালো আছো শাবনূর জিউমার, যেটা আপনি জিজ্ঞেস করলেন যে ওদের মধ্যে কিছু ছিল কিনা, এখানে অনেক বড় একটা গল্প। যদি কিছু ছিল কিনা এক বাক্যে বলবো ছিল। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই যখন সালমান শাহের এই অকাল বিদায়ের তদন্ত প্রতিবেদন জমা দেন, তখন পুরো দেশ একটি শব্দগুচ্ছ শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল। শব্দটি ছিল অতিরিক্ত অন্তরঙ্গতা। পিবিআই তাদের অফিসিয়াল তদন্ত প্রতিবেদনে স্পষ্ট দাবি করেছিল যে সালমান শাহের এই অস্বাভাবিক এবং রহস্যময় পরিণতির অন্যতম প্রধান কারণ ছিল চিত্রনায়িকা শাবনূরের সাথে তার অতিরিক্ত ঘনিষ্ঠতা। সিনেমাটোগ্রাফি বা চরিত্রের ভাষায় যাকে বলে অন স্ক্রিন কেমিস্ট্রি। আর সেটি কখন যে অফ স্ক্রিন ডেঞ্জার বা বাস্তব জীবনের বিপদের পরিণত হয়েছিল
তা হয়তো তারা নিজেরাও টের পাননি। বা আপনি কারোর সাথে কোনো মেয়ে আপনার সাথে কোনো একটা ঘটনা ঘটাতে চাচ্ছে, আপনার ওয়াইফকে আপত্তি জানাবেন? আমি তো ঢাকায় থেকে ওদের ঘাড়ের উপরে বসে থাকিনি, আমি চিটাগং চলে গেছি। আমার ক্রাইম সাইকোলজিতে একটা কথা আছে, ফ্যাটাল অ্যাট্রাকশন বা প্রাণঘাতী আকর্ষণ। যখন কাজের জায়গার সম্পর্ক ব্যক্তিগত জীবনের সীমানা অতিক্রম করে ফেলে, তখন তা একটি অবশ্যম্ভাবী ধ্বংস ডেকে আনে। পিবিআই এর রিপোর্ট এবং সেই সময়কার গৃহকর্মী ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি থেকে এমন একটি চিত্র উঠে এসেছে যা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। বলা হচ্ছে, শাবনূর এবং সালমান শাহের এই সম্পর্ক নিছক কোনো সহশিল্পীর সম্পর্ক ছিল না। এটি এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে সালমান শাহ নাকি শাবনূরকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করতে চেয়েছিলেন। একটু চিন্তা করে দেখুন দর্শক, একজন সুপারস্টার যার স্ত্রী সামিরা এমনিতেই অত্যন্ত পজিটিভ এবং সন্দেহবাতিক ছিলেন, তার সামনে যখন স্বামীর দ্বিতীয় বিয়ের প্রস্তাব এসে দাঁড়ায়, তখন সেই বাড়ির ভেতরের পরিবেশ ঠিক কতটা বিষাক্ত হয়ে উঠতে পারে। এই দ্বিতীয় স্ত্রী ইস্যুটি ছিল মূলত একটি ক্যাটালিস্ট বা প্রভাবক, যা সালমান শাহের দাম্পত্য জীবনে আক্ষরিক অর্থেই পেট্রোল ঢেলে দিয়েছিল। সামিরা কোনোভাবেই এই বিষয়টিকে মেনে নিতে পারেননি, আর এখান থেকেই শুরু হয় চরম পারিবারিক দ্বন্দ্ব। এই মানসিক টানাপোড়েন সালমান শাহকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছিল। একদিকে তার ক্যারিয়ারের সবচেয়ে সফল নায়িকা, যার সাথে সিনেমা করলেই সুপারহিট, অন্যদিকে নিজের স্ত্রী, যার সাথে তার আইনি এবং সামাজিক সম্পর্ক। এই দুই নারীর মনস্তাত্ত্বিক যুদ্ধে সালমান শাহ পরিণত হয়েছিলেন একটি গিনিপিগে। দিনের পর দিন এই অসহনীয় চাপ, ঝগড়া এবং মানসিক নির্যাতন তাকে মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত করে তুলেছিল। অনেকেই মনে করছেন, এই পারিবারিক কলহের সুযোগ নিয়েই পর্দার পেছনের মাস্টার মাইন্ডরা নিজেদের নিখুঁত জাল বিছানোর সুযোগ পেয়েছিল। যখন ঘরের ভেতরেই আগুন লেগে থাকে, তখন বাইরের শত্রুর জন্যও সেই ঘর পুড়ে দেওয়াটা খুব সহজ হয়ে যায়। মানসিক এই শূন্যতার কারণেই তিনি ধীরে ধীরে এমন এক পরিস্থিতির শিকার হন যেখান থেকে ফিরে আসার আর কোনো রাস্তা খোলা ছিল না। তার এই বিষণ্ণতা এবং পারিবারিক দূরত্বের সুযোগটি কাজে লাগিয়েছিল তার আশেপাশের ছদ্মবেশী বন্ধুরা। ঘটনা শুধু পারিবারিক কলহের মধ্যেই সীমাবদ্ধ নেই। আইনি প্রক্রিয়া এবং গণমাধ্যমের বিভিন্ন অনুসন্ধানে শাবনূরের বিরুদ্ধে এমন একটি অভিযোগ উঠেছে যা পুরো সমীকরণকে আরও জটিল করে তুলেছে। যুক্তরাজ্য প্রবাসী এবং এই মামলার অন্যতম অভিযুক্ত রিজভী আহমেদ ফরহাদ একটি চাঞ্চল্যকর দাবি সামনে নিয়ে এসেছেন। তার জবানবন্দি এবং ইন্টারভিউ অনুযায়ী শাবনূর নাকি সালমান শাহকে ব্ল্যাকমেইল করতেন। এখন প্রশ্ন হলো, কিসের ব্ল্যাকমেইল? ইমোশনাল ব্ল্যাকমেইল বা ক্যারেক্টার অ্যাসাসিনেশনের ভয় দেখিয়ে মানুষকে ম্যানিপুলেট করা অন্ধকার জগতে খুব সাধারণ একটি কৌশল। রিজভির দাবি যদি সত্যি হয়, তবে বুঝতে হবে সালমান শাহ এমন কোনো গোপন ফাঁদে আটকে পড়েছিলেন যেখান থেকে তিনি বের হতে পারছিলেন না। একজন সুপারস্টার তার ইমেজ বা ভাবমূর্তি নিয়ে সবচেয়ে বেশি সেন্সিটিভ থাকেন। সেই ইমেজ নষ্ট হবার ভয় দেখিয়ে তাকে কি মানসিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছিল? রিজভি সহ যে 11 জনের নাম এই ঘটনায় বারবার উচ্চারিত হচ্ছে, তাদের প্রত্যেকেরই কোনো না কোনোভাবে এই ঘটনার সাথে একটি চেইন বা শিকলের মতো যোগাযোগ রয়েছে। আর সেই শিকলের একটি গুরুত্বপূর্ণ লিঙ্কে এখন শাবনূরের নাম জড়িয়ে গেছে। এই ব্ল্যাকমেইলের তথ্যটি যদি সত্যি হয়, তবে এটি প্রমাণ করে যে সালমানের সেই চূড়ান্ত পরিণতির পেছনে কেবল আবেগ নয়, বরং এটি সুকৌশলী চাপ প্রয়োগের ব্লুপ্রিন্ট কাজ করছিল। দর্শক, এবার আসুন দ্বিতীয় চরিত্রটিতে ফোকাস করা যাক, মনোয়ার হোসেন ডিপজল। 90-এর দশকের এফডিসিতে যার ইশারা ছাড়া একটি পাতাও নড়ত না। সালমান শাহের মা, অত্যন্ত সাহসী নারী নীলা চৌধুরী সরাসরি আঙ্গুল তুলেছেন ডিপজলের দিকেই। তার অভিযোগটি অত্যন্ত লজিক্যাল এবং গভীর। নীলা চৌধুরী দাবি করেছেন যে ডন, অর্থাৎ যেই ডনকে আমরা এই পুরো ঘটনার অন্যতম নেপথ্য কারিগর হিসেবে জানছি, সেই ডনকে বছরের পর বছর ধরে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন এই ডিপজল। সাইকোলজি এবং ক্রিমিনোলজিতে একটি টার্ম আছে, গিল্ড বাই অ্যাসাসিনেশন বা সঙ্গদোষের অপরাধী। ডনের মতো একজন সাধারণ খল অভিনেতা, যার পেছনে কোনো বড় ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক শক্তি ছিল না, সে কিভাবে 29 বছর ধরে এত বড় একটি ঘটনা ঘটিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছে? তাকে এই সাহস, এই অর্থ, এই আইনি সুরক্ষা কে দিয়েছিল? নীলা চৌধুরীর মতে এই ছাতাটি হয়ে দাঁড়িয়েছিলেন খোদ ডিপজল। এফডিসির মতো জায়গায় ডিপজলের মতো একজন প্রভাবশালী প্রযোজক এবং অভিনেতার ছত্রছায়া ছাড়া ডনের পক্ষে এত বড় একটি মাস্টার প্ল্যান সফল করা এবং বছরের পর বছর ধরে
ধরাছোঁয়ার বাইরে থাকা প্রায় অসম্ভব। যদি ডন এই ঘটনার প্রধান এক্সিকিউটর বা বাস্তবায়নকারী হয়ে থাকেন, তবে সেই সাহসটি কার হাত থেকে এসেছিল? সেই ফান্ডিং বা অর্থায়ন কার ছিল? এই প্রশ্নগুলো এখন ডিপজলের দিকেই সরাসরি নিক্ষিপ্ত হচ্ছে। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সালমান শাহ মামলা নিয়ে অসংখ্য কথা হয় এবং সালমান শাহ এই মামলার বিষয়ে অসংখ্য তথ্য এই মুহূর্তে চলেছে। গাইস, এই বিষয়গুলো দেখে এবং সালমান শাহ মামলা নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।